আসসালামু আলাইকুম। আমি কাজী আহমদুল্লাহ মন, বেগম বদরুন্নেসা কলেজে আইসিটি বিভাগে আমি কর্মরত আছি। আজকে আমরা তোমাদের যে বিষয়টা নিয়ে ক্লাস নিব সেটা হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। অলরেডি আমি এটা একটা লেকচার নিয়েছি, তাই এটা হলো তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা শুরু করব ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের মধ্যে আজকে আমরা টপিকস রেখেছি, ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা যখন ডেটাবেজ নিয়ে কাজ করব, ডেটাবেজে আমরা জানি ডেটাবেজে আমরা কি বলতে পারি। ডেটাবেজ ছিল, গত ক্লাসে আমরা শিখেছিলাম, পরস্পর সম্পর্কযুক্ত ডেটাগুলোকে টেবিল বা ফাইলের মধ্যে আমরা যে সংরক্ষিত করে রাখি সেটাকে আমরা কি বলবো, ডেটাবেজ বলবো। ডেটাবেজের ফাইলগুলোকে, আমাদের ডেটাবেজের মধ্যে অনেকগুলো ফাইল থাকে যেগুলোকে আমরা ফাইলও বলতে পারি অথবা কি বলতে পারি, টেবিলও বলতে পারি। এই টেবিলের আন্ডারে যে কলামগুলো থাকে সেগুলোকে আমরা কি বলবো, ফিল্ড বলবো। যেমন হতে পারে, আমরা যদি ধরি একটা টেবিল এঁকে নিচ্ছি, এই টেবিলের মধ্যে দেখা যাচ্ছে এখানে কয়টা কলাম আছে, একটা, দুইটা, তিনটা কলাম আছে। এই তিনটা কলামের মধ্যে আমরা এটাকে একটু অংশে ভাগ করে দিই। প্রথমটাকে আমি দিলাম, এখানে আমি দিলাম আইডি লিখলাম, পরেরটাকে আমি লিখলাম নেম, পরেরটাকে আমি লিখলাম রোল। তাহলে এখানে কয়টা কলাম আছে, তিনটা কলাম, একটা, দুইটা, তিনটা। এই প্রথম কলামের শিরোনাম হলো আইডি, দ্বিতীয় কলামের শিরোনাম হলো নেম, পরবর্তী কলামের শিরোনাম হলো রোল। এই আইডি, নেম, রোল এগুলোকে বলা হচ্ছে ফিল্ড বলা হয়। ফিল্ড বলা হচ্ছে, খুব সুন্দর করে আমরা মনে রাখবো, এগুলোকে বলা হচ্ছে ফিল্ড। যেমন একটা এক্সাম্পল হিসেবে দেখি, আইডি নাম্বার 1, নেম হলো এ, রোল হলো 11। আবার আরেকটা যদি আমরা রেকর্ড নিয়ে কাজ করি, যেগুলো গত ক্লাসে আমরা শিখেছিলাম, রেকর্ড বা এগুলাকে আমরা বলতে পারি এনটিটি বলতে পারি। তাহলে দ্বিতীয়টা হলো, দ্বিতীয় এনটিটি 2, পরেরটা হলো বি, এরপরে এটার মান হতে পারে ইচ্ছা মতো আমি ধরে নিলাম 13। তাহলে খেয়াল করা, যেখানে খুব মজার বিষয়টা হচ্ছে এরকম করে যে এখানে আমাদের তিনটা ফিল্ড হলো, প্রতিটা ফিল্ডের সাথে অন্য ফিল্ডের ডেটাগুলোর একটু ভিন্নতা আছে। যেমন আমাদের দেখা যায় এখানে 1 দিয়ে লিখতেছি, এখানে বিভিন্ন টেক্সট বা ক্যারেক্টার আমরা ইউজ করতেছি, এখানে আবার সে নাম্বার আমরা ফিরে গেলাম। তাহলে দেখা যাচ্ছে এগুলোকে বলা হয় ডেটার ভিন্নতা। কি বলা হচ্ছে, ডেটার ভিন্নতা বলা হচ্ছে। আর ডেটার ভিন্নতা কোথায় লক্ষ্য করা যাচ্ছে, ডেটার ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে ডেটাবেজের মধ্যে যে টেবিল থাকবে। যেমন এটাকে আমরা যদি বলি টেবিল 1 বা T1 ধরলাম, তাহলে এই টেবিলের আন্ডারে কয়টা ফিল্ড আছে, তিনটা ফিল্ড আছে, আইডি, নেম আর হলো রোল। এখন আমরা খেয়াল করি এই আইডি, নেম, রোল গুলোকে আমরা গত ক্লাসে কি নামে রেখেছিলাম, ফিল্ড। অ্যানাদার ভাবে কিভাবে রেখেছিলাম, এগুলাকে বলেছিলাম অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হলো এনটিটির বৈশিষ্ট্য। সিমিলারলি এখানে কয়টা রেকর্ড আছে, দুইটা রেকর্ড আছে। রেকর্ড কাকে বলে বলেছিলাম, রেকর্ড কাকে বলে সেটা হলো আমাদের সম্পর্কযুক্ত ফিল্ডের সমষ্টিকে আমরা কি বলবো, রেকর্ড বলবো। তাহলে এখানে রেকর্ড আছে, একের রেকর্ড একটা, দুইয়ের রেকর্ড একটা। তাহলে রেকর্ড কয়টা হবে, দুইটা রেকর্ড নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে এখানে আমাদের দুইটা রেকর্ড আছে, কিন্তু দুইটা রেকর্ডের মধ্যে আমাদের কয় ধরনের ডেটা পাচ্ছি, দুই ধরনের ডেটা পাচ্ছি। একটাকে আমরা বলবো নাম্বার, একটাকে কি বলতে পারি আমরা, টেক্সট বা ক্যারেক্টার বলতে পারি। এই যে ডেটাগুলোর ভিন্নতা, ডেটাগুলোর ভিন্নতা আমরা যে পাচ্ছি, এই ডেটাগুলোকে ভিন্নতাকে আমরা কি বলবো, ডেটা টাইপ বলবো। তাই আমি সংজ্ঞাটা খুব সুন্দর করে সাজিয়ে ফেললাম। ডেটাবেজ টেবিলে, তার মানে ডেটাবেজে অনেকগুলো টেবিল থাকতে পারে, T1 থাকতে পারে। আবার এখানে আমি আরেকটা টেবিল রাখলাম, এটাকে আমি T2 ধরলাম। যেমন এখানে আমি দিলাম যে এইখানটায় লিখে দিলাম রোল, এখানটায় লিখে দিলাম আমরা মার্কস। আমি ইচ্ছা মতো ধরে নিচ্ছি এখানে রোল হলো 11, মার্কসে কত পাইলো, 35 পেলো। এখন আমরা কত দিক একটু খেয়াল করি, এখানে কয়টা টেবিল আছে, দুইটা টেবিল আছে। এই দুইটা টেবিলকে দুইটা ফাইলও বলতে পারি, দুইটা টেবিলও বলতে পারি। তাহলে ডেটাবেজ টেবিলে, যে কোনো টেবিলে ভিন্ন ভিন্ন ডেটা যুক্ত, এই যে ভিন্ন ভিন্ন ডেটা যুক্ত ফিল্ডের ধরনকে, এই যে ফিল্ডের যে ধরনটা, এই ধরনটা হলো নাম্বার, এই ধরনটা হলো আমাদের টেক্সট, তাকে আমরা কি বলবো, ডেটা টাইপ বলবো। তাহলে এক কথা আমরা ডেটা টাইপ বলতে কি বোঝাচ্ছি, ডেটা টাইপ বলতে বোঝাচ্ছি যে আমাদের ডেটাবেস টেবিলে যে আমাদের ভিন্ন ভিন্ন ধরনের ডেটা রাখার জন্য যে ফিল্ডের যে ধরনটা আমরা পাবো, সেটাকে আমরা কি বলবো, ডেটা টাইপ বলবো। ওকে, আমরা অলরেডি ডেটাবেজের বিভিন্ন ধরনের ডেটা টাইপ সম্পর্কে আমরা একটু আগে শুনলাম। এখন আমরা তার পরবর্তী থেকে আমরা আগাবো।
আমাদের এখানে মাইক্রোসফট এক্সেস অনুযায়ী বা বিভিন্ন ডেটাবেজ যে আমাদের সফটওয়্যারগুলো আমরা ইউজ করি সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে তার আলোকে সেটাকে আমরা জানতে হলে আমাদের আগে থেকে তাদের ডেটা টাইপগুলো বুঝতে হবে। তাই আমরা ডেটা টাইপগুলোকে সাজিয়ে ফেলেছি। আমরা মূলত এই 12টি ডেটা টাইপ নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা আস্তে আস্তে করে প্রতিটা ডেটা টাইপ আমরা শিখব, কোন ডেটা টাইপ কেন কোন ডেটার জন্য ইউজ করব। আর আমরা অলরেডি এটা জানি ডেটাবেজের মধ্যে আমাদের কি কি থাকে, ডেটাবেজের মধ্যে কতগুলো ফাইল বা টেবিল থাকে, আর এই টেবিলের আন্ডারে কতগুলো কি থাকে, টেবিলের আন্ডারে কতগুলো রেকর্ড থাকে। এই রেকর্ডগুলো তৈরি করা হয় অনেকগুলো ফিল্ডের সমষ্টি নিয়ে। তাহলে এই ফিল্ডগুলোতে আমরা মূলত কি রাখি, ডেটাগুলো রাখি। আর এই ফিল্ডগুলোতে ডেটাগুলো রাখার জন্য আমাদের নির্দিষ্ট কিছু টাইপ ইউজ করা হয়। একটা নির্দিষ্ট ফিল্ড একটা নির্দিষ্ট ডেটা টাইপের জন্যই কাজ করে। ওই ফিল্ডের মধ্যে অন্য কোনো ডেটা নিয়ে আমরা কাজ করতে পারবো না, শুধুমাত্র ওই ধরনের ডেটা পার্ট দিয়ে। তাহলে আমরা একটু আলোচনা করি খুব সুন্দর করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেটার ফার্স্টটার নাম হলো টেক্সট। টেক্সট কেন ইউজ করা হয়, কি কারণে, কোন পারপাস এগুলো করব, কিভাবে এটাকে ব্যবহার করব, সেগুলো আমরা একটু জেনে ফেলি। টেক্সট ডেটা টাইপটা ইউজ করা হয় আমরা যখন অক্ষর, বর্ণ, সংখ্যা, বিশেষ ক্যারেক্টার গুলো দিয়ে যে কোনো ডেটা তৈরি করব, তখন আমরা ইউজ করতে পারি কি, টেক্সট ইউজ করতে পারি। তাহলে আমরা টেক্সটের এক্সাম্পলের দিকে চলে যাচ্ছি। টেক্সটের এক্সাম্পলগুলো কোন কোন ফিল্ডের আন্ডারে হতে পারে। যেমন আমাদের যদি বলা হয় কোনো কলেজের নাম, কলেজ বলতে হলে আমাদের যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নাম, কলেজের নাম অথবা শিক্ষা প্রতিষ্ঠানের নাম আমরা বাংলাও ইউজ করতে পারি, ইংলিশে ইউজ করতে পারি। বাট যখন আমরা ডেটাবেজ নিয়ে কাজ করতে পারবো, আমরা অলরেডি জানি ডেটাবেজ হলো আমাদের কি করা হয়, ডেটাবেজ হচ্ছে আমাদের পরস্পর সম্পর্কযুক্ত ডেটাগুলোকে যখন টেবিলে রাখবো। আর ডেটাবেজ নিয়ে কে কাজ করে, কম্পিউটার কাজ করে অবভিয়াসলি। তাহলে কম্পিউটার যখন কাজ করে তখন সে ইংলিশ নিয়ে কাজ করে। তাই আমরা চেষ্টা করব বেশিরভাগ ফিল্ডগুলোকে বা আমরা ফিল্ডের নামগুলোকে আমরা কি নিয়ে কাজ করব, ফিল্ডের নামগুলোকে ইংলিশ নিয়ে কাজ করব। তাহলে কাজ করতে এবং বুঝতে খুব সহজ হবে। তবে বাংলা উদাহরণ হিসেবে ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা নেই। তাহলে ফার্স্টে আমরা টেক্সটের মধ্যে রাখতে পারি কলেজ নেম। কলেজ নেম বলতে হচ্ছে কলেজে এই যে অ্যান্সারটা, কলেজ নেম বিভিন্ন হতে পারে, বেগম বদরুন্নেসা কলেজ হতে পারে বা অন্যান্য বিভিন্ন কলেজ হতে পারে। এই যে কলেজের নামগুলো, এগুলো তৈরি করতে হলে আমাদের কি লাগবে, টেক্সট লাগবে। কারণ কলেজের নেম তৈরি করতে হলে আমার কি লাগবে, অক্ষর লাগবে। অক্ষর নিয়ে আমরা আগেই বলেছি অক্ষর, সংখ্যা, বিশেষ ক্যারেক্টার, বর্ণ ইত্যাদি দিয়ে টেক্সট ডেটা টাইপটা তৈরি করা হচ্ছে। তাহলে কলেজ নেম হতে পারে, ফাদার্স নেম হতে পারে, মাদার্স নেম হতে পারে, নিজের নেম হতে পারে, এভরিথিং যেগুলো আমরা টেক্সটের আন্ডারে পড়তে পারে। তবে এর মধ্যে আমরা কিছু জিনিস একটু চেঞ্জ করি বা একটু বোঝার জন্য, যেমন বোর্ডে যেগুলো টাইপের আসে, যেমন হতে পারে খুব সুন্দর করে আমরা এখানে দেখব সেশন। অনেক সময় কোশ্চেন করা হয় সেশন, সেশনটা কোনটার মধ্যে পড়বে। আমরা যখন সেশন নিয়ে কাজ করি সেই সেশনটা তৈরি করতে হয় কিভাবে, একটু দেখে ফেলে আমরা। যেমন আমরা নেম নামে একটা ফিল্ড নিলাম, যে ফিল্ডের আন্ডারে যে কোনো নাম দিলাম। এখানে আমরা নাম দিলাম আবির। আবার নেম ফিল্ডে আরেকটা এক্সাম্পল আমরা দিয়ে নিচ্ছি, নেম ফিল্ডে আরেকটা এক্সাম্পল হতে পারে কলেজ। এর আন্ডারে হতে পারে আমরা দিলাম BBGGC। ওকে, বিভিন্নটা হতে পারে। তারপর আমরা বললাম যে সেশনের কথা, সেশনটা আসলে কি জিনিস, সেশনটা একটু সুন্দর করে জেনে নিব। যেমন যদি বলা হয় কোন সেশনে জিজ্ঞাসা করে, তখন আমরা খুব সুন্দর করে লিখি 2019-2020 এই সেশনে এসে শিক্ষার্থীটা। এখন এখানে এই যে অক্ষর নিয়ে এখানে সংখ্যা নিয়ে কাজ করতেছি, এগুলো টেক্সট হবে। কেন টেক্সট হবে, কারণ টেক্সট ডেটা টাইপের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য খুব সুন্দর করে আমরা মনে রাখবো, সেটা হলো এখানে ডেটাগুলো নিয়ে আমরা কোনো ধরনের গাণিতিক কাজ করতে পারবো না। আমরা যদি গাণিতিক কাজ করতে পারি সেটা আলাদা, বাট এখানে আমরা যা ইউজ করব, অক্ষর, বর্ণ, যা সংখ্যা ইউজ করি না কেন, এখানে কোনো ধরনের গাণিতিক কাজ করা যাবে না। তাহলে এটা আমরা খেয়াল রাখবো। এগুলো হতে পারে কি, আমরা টেক্সট হতে পারে। যেমন অনেক সময় যদি বলা হয় তোমার সেকশন কোনটা, আমরা সেকশন নিয়ে আমরা কাজ করি। সেকশন বলতে গেলে বোঝাচ্ছে সে কোন সেকশনে, এ সেকশন, বি সেকশন। আমরা এখানে লিখলাম আমি এ সেকশনের হতে পারে। তাহলে এইটাটাও এক্সাম্পলে কোনটার মধ্যে চলে যাবে, টেক্সটের এক্সাম্পলে হয়ে যাবে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এটা হলো টেক্সট। আর এই যে এখানে কয়টা বর্ণ আছে, এখানে একটু খেয়াল করলে দেখা যাচ্ছে
এখানে আছে 1 2 3 4 5টা, তাহলে কয়টা বর্ণ হবে? 5টা বর্ণ নিতে পারি। এই বর্ণগুলোকে আমরা প্রতিটাকে আলাদা করে ক্যারেক্টার বলতে পারি। এরকম ক্যারেক্টার ইউজ করা হবে কয়টা? 255টা বর্ণ বা ক্যারেক্টার ইউজ করা হয় এই টেক্সট ফিল্ডটাকে তৈরি করার জন্য। অনেক বইয়ে এই টেক্সট ফিল্ডটাকে আমরা শর্ট টেক্সট নামে ডাকতে পারি। একই জিনিস, শর্ট টেক্সট আর টেক্সট একই জিনিস, যেটা 255টা বর্ণের উপরে কাজ করবে না, 255টার মধ্যেই হতে হবে। তার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের ডেটাগুলোকে শো করতে হবে। যেমন এখানে ডেটা আছে 5টা, এখানে আছে 4টা, এখানে আছে 1টা, এখানে কয়টা আছে? 1 2 3 4 5 6 7, এখানে 7টা আছে। এরকম সর্বোচ্চ কয়টা হতে পারে? 255টা হতে পারে। ওকে, তারপরে এটা যদি আমাদের হয়ে যায়, পরবর্তীতে আমরা চলে যাচ্ছি। পরবর্তী যে ডেটা টাইপটা, সেটার নাম হলো আমাদের মেমো। আমরা দেখতে পাচ্ছি এর পরেরটার নাম হলো মেমো। মেমো আসলে কি জিনিস বা মেমো নিয়ে কি কাজ করা যায় সেটা আমরা সুন্দর করে আস্তে আস্তে জেনে ফেলি। টেক্সটটা হলো এটা এক ধরনের ক্যারেক্টার, যেটাকে আমরা বলেছিলাম শর্ট টেক্সট। 255 যখন ওভার করে ফেলবে, যখন এর বেশি যখন কাজ হবে বা এর বেশি যখন আমরা ডেটাগুলো নিয়ে কাজ করব, তখন আমরা কাকে নিব? মেমো। তাই মেমোকে যখন আমরা ফাইন্ড আউট করি, তখন আমরা সুন্দর করে বলি যে ডেটাবেজের মধ্যে যে ফিল্ডের ডেটাগুলো কি হতে পারে? বিবৃতিমূলক, বর্ণনামূলক হতে পারে, বিবৃতি এবং বর্ণনামূলক হতে পারে। তার মানে এখানে অনেকগুলো ডিসক্রিপশনে আমরা কাজ করতে পারি। তখন আমরা কি হবে? তখন আমরা টেক্সটটা সেখানে ইউজ করবো, সেখানে আমরা ইউজ করবো কি? মেমো ইউজ করব। মেমোটা তার মানে এইটাও এক ধরনের ক্যারেক্টার টাইপের ডেটা টাইপ বা টেক্সট টাইপের ডেটা টাইপ। এইটা কয়টা কাজ করে? এটা 255টা ওভার হয়ে গেলে কাজ করে। তবে এটা কয়টা নিতে পারে? এখানে 63,999টা বর্ণ সে নিতে পারে। এতগুলো বর্ণ নিয়ে সে তার ডেটাগুলোকে সাজায়। তার মানে তাহলে আমরা যখন কোনো ধরনের ঠিকানা লিখি, অ্যাড্রেস লিখে, ডিটেলস অ্যাড্রেস লিখবো, আমাদের বাড়ি, এরপর রাস্তা কোনটা, এরপর আমাদের পুলিশ স্টেশন কোনটা, পোস্ট অফিস কোনটা, পোস্ট কোড কোনটা, কোন এরিয়া আমরা থাকি, সব কিছু লিখতে গেলে অনেক সময় দেখা যায় কি 255টা বর্ণের ওভার হয়ে যাচ্ছে। বা আরো কিছু যখন বলা হয়, যেমন বলা হয় যে কোনো রোগের বা কোনো রোগীর যখন আমরা বর্ণনা করি, রোগের বর্ণনাটা, সেই রোগের বর্ণনাটা কিন্তু আমরা এক কথা 255টা বর্ণনা করতে পারি না, তখন তার বেশি লাগবে। তার মানে বলতে বোঝাচ্ছি, আমরা যখন ডিসক্রিপশন দেই বা রিমার্ক করি বা মন্তব্যগুলো লিখি, তখন আমরা টেক্সট ইউজ করি। তখন আমরা কোনটা ইউজ করি? মেমো, কারণ এটা অবশ্যই টেক্সট থেকে বড় হবে। তাহলে মেমোর একটা এক্সাম্পল দেখে ফেলি। আমরা অলরেডি অনেক কিছু বলে ফেলেছি এক্সাম্পলের মধ্যে। যেমন এখানে হতে পারে অ্যাড্রেস, অ্যাড্রেস, তাহলে এখানে ADDRESS, অ্যাড্রেস নিয়ে আমরা কাজ করব। এই অ্যাড্রেসটা যে কোনোটা হতে পারে, অনেক বড়ও হতে পারে, ছোট হতে পারে। জাস্ট আমরা যদি একটু দেখানোর জন্য আমরা লিখি 3/2, এটা হলো বকশীবাজার, ঢাকা, ইটিসি। তাহলে এই যে আমরা যে অ্যাড্রেসটা লিখলাম, এই অ্যাড্রেসের মধ্যে কি কি হতে পারে? এই অ্যাড্রেসের মধ্যে আমাদের বিভিন্ন ধরনের, যে আগে টেক্সটের মধ্যে বিশেষ ক্যারেক্টার থাকতে পারে, অথবা বিভিন্ন ধরনের প্রতীক থাকতে পারে, অক্ষর থাকতে পারে, সংখ্যা থাকতে পারে, সবই থাকতে পারে। বাট টেক্সট এবং মেমোর মধ্যে পার্থক্য একটাই, টেক্সটটা হলো ছোট, মেমোটা হলো বড়। ঠিক আছে, তাহলে এই দুইটা আমরা মনে রাখবো, কারণ এই দুইটা সবসময় পরীক্ষায় আসে। যে আমাদের যে কোনো ফিল্ড দিয়ে বলতে পারে এটা ডেটা টাইপটা কি, তখন আমাকে বর্ণনা করতে হবে এইটা ডেটা টাইপটা হলো টেক্সট, এটাও হলো টেক্সট, বাট অ্যাড্রেসটা কি চলে আসবে? মেমো চলে আসবে। আবার আমাদের কিছু কিছু বইয়ে বা কিছু কিছু লেখক আমাদের কি করেছে, এই মেমোটাকে নতুন বা ভার্সন বা স্ট্যান্ডার্ড অনুযায়ী এটাকে আমাদের খুব সুন্দর করে সাজিয়ে তারা লিখেছে, এটাকে আমরা লং টেক্সট বলতে পারি। তাহলে এটা শর্ট টেক্সট হলে তার থেকে বড় তো মেমো, এই মেমোটা হলো আমাদের লং টেক্সট। ওকে, তাহলে আমরা এই দুটো ডেটা টাইপ নিয়ে আমরা রাখতে পারি। এই দুটো ডেটা টাইপ অলরেডি আমাদের শেষ। তারপর পরবর্তী ডেটা টাইপে চলে যায় নাম্বার। এখন হলো আমাদের এক্স্যাক্টলি আমরা বিভিন্ন ধরনের গাণিতিক কাজগুলো করব, যোগের কাজ, গুণের কাজ, ভাগের কাজ, এগুলো করতে হলে আমাকে অবশ্যই কি নিতে হবে? সংখ্যা জাতীয় ডেটা নিয়ে কাজ করতে হবে। আর এই সংখ্যা জাতীয় ডেটা নেওয়ার জন্য আমরা কি করব? সেই ফিল্ডে ডেটা টাইপটা আমরা নাম্বার হিসেবে সেট করব। তাহলে এই ফিল্ডে ডেটা টাইপ নাম্বার হিসেবে সেট করার কারণে কি হবে? এখানে কোনো ধরনের ক্যারেক্টার বা ক্যারেক্টার টেক্সট নিয়ে কাজ করা যাবে না, বা ক্যারেক্টার নাম্বার নিয়ে কাজ করা যাবে না, শুধুমাত্র নাম্বার নিয়ে কাজ করতে হবে। এবং অবশ্যই হ্যাঁ, এগুলোকে গাণিতিক কাজের জন্য এগুলো ব্যবহার করা হবে। যেমন নাম্বারের আন্ডারে কি কি হতে পারে? নাম্বারের আন্ডারে হতে পারে এটা দশমিক হোক বা ইন্টিজার হোক, এটা কোনো মানে ম্যাটার না, এটা যে কোনোটা হতে পারে, বাট নাম্বার হতে হবে। এখানে বিভিন্ন গাণিতিক অপারেশন করা যেতে পারে। এবং যেমন দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কি কি হতে পারে, যেমন আমরা যদি বলি এখানে হতে পারে
এখন যেমন আমরা জিপিএ নিয়ে কাজ করতে পারি, যে অলরেডি রেজাল্ট চলে আসছে, আমরা জিপিএ যদি এখানে লিখি জিপিএ এর মধ্যে কত দিতে পারি আমরা 5 দিতে পারি। এই যে 5টা আমরা দুইটা পোরশন দিয়েছি, একটা হলো ইন্টিজার পার্ট, একটা হলো আমাদের ফ্লোটিং পার্ট। এই দুইটাকে আমরা কি হিসেবে দেখতে পারি, এই একসাথে এটাকে নাম্বার ধরতে পারি, বা অলরেডি আমরা আরো বিভিন্নটা ধরতে পারি। বলতে পারে তোমার ক্লাস রোল কত, তখন সে বলল আমার ক্লাস রোল হলো 2, যে কোনোটা হতে পারে, নাম্বার হতে পারে। তাহলে এইটাও কার আন্ডারে পড়বে, নাম্বার। হ্যাঁ, এক্স্যাক্টলি এইটাই 0 থেকে 9 পর্যন্ত যেগুলো নিয়ে বা যেগুলো সংখ্যা নিয়ে আমরা ডেটাগুলো তৈরি করব, সেগুলোকে আমরা কি বলবো, নাম্বার ডেটা টাইপ বলবো। তাহলে নাম্বার ডেটা টাইপের মধ্যে অনেকগুলো ফরম্যাট হতে পারে। এটা বাইট আকারে থাকে, বিট মিলে আমরা একটা বাইট হতে পারে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে বাইট হতে পারে, বিট হতে পারে, ইন্টিজার হতে পারে, ফ্লোটিং হতে পারে, ডাবলও হতে পারে। এই সবগুলো ফরম্যাটগুলো কার আন্ডারে পড়বে, নাম্বারের আন্ডারে পড়বে। আর এই নাম্বারের আন্ডারে যখন পড়বে, তখনটা ডেটা টাইপগুলোর বাইট আকারে একটু বৃদ্ধি পাবে। 1 বাইটও হতে পারে, 2 বাইটও হতে পারে, 4 বাইট, 8 বাইট, 16 বাইট। এগুলো হলো তার মেমোরি সাইজ। মেমোরি সাইজ বলতে আমাদের এই ডেটাটা রাখতে হলে কম্পিউটার কতটুকু জায়গা রাখবে, সেই জায়গাটার হলো, এটা হলো তার পরিমাণটা। তাহলে আমরা অলরেডি এই 3টা জিনিস খুব ভালো করে শিখে গেছি। নাম্বারটা, তাহলে নাম্বারটা আমাদের ক্লিয়ার। ওকে, তারপর আমরা এর পরবর্তীতে চলে আসি, আমাদের 1 2 3টা শেষ, 4 নম্বরে চলে আসি। 4 নম্বরটা হলো ডেট এন্ড টাইম। ডেট এন্ড টাইম নিয়ে আমরা কাজ করব। ডেট এন্ড টাইম বলতে কি বোঝাচ্ছে, অলরেডি নামে বোঝা যাচ্ছে। ডেট মানে হলো তারিখ, আর টাইম মানে হলো সময়। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই, যে তারিখ বা সময় জাতীয় ডেটাগুলোকে নিয়ে আমরা যখন কাজ করবো ডেটাবেজে, তখন আমরা তার ডেটা টাইপটা সেট করবো কি, ডেট এন্ড টাইম নামে সেট করব। যেমন কি হতে পারে, কি নিয়ে কাজ করতে পারে। তবে তার আগে একটু জেনে রাখি, এটা কম্পিউটার কতটুকু জায়গা নেয়, 8 বাইট জায়গা নেই। তার মানে 8 বাইট মানে কত বিট হতে পারে, 8 8 64 বিট হতে পারে। মানে 64টা আমাদের 0 বা 1 এর কম্বিনেশন এটা তৈরি হতে পারে সর্বোচ্চ। তাহলে ডেট এন্ড টাইম নিয়ে আমরা কাজ করব। তাহলে যেমন হতে পারে, এখানে আমরা একটু সুন্দর করে সাজিয়ে ফেলি ডেট এন্ড টাইম আসলে কি টাইপের হতে পারে। যেমন আমরা এখানে লিখতে পারি ডেট অফ বার্থ, মানে জন্ম তারিখটা। জন্ম তারিখটা যখন দিব, তখন এক্স্যাক্টলি আমরা কি দিব, এখানে আমরা 3টা পোরশন আমরা ভাগ করে দিচ্ছি। একটা হলো দিন, মাস, আর একটা হলো কি আমাদের সাল। তাহলে এই 3টা মিলে আমাদের তারিখগুলো শুরু হয়। যেমন যদি কারো যদি আমাদের 2020 সালে 1 জানুয়ারিতে জন্মগ্রহণ করে, তাহলে সে লিখবে 1/1/2020। তাহলে এই যে 2020টা লিখলাম, এই ধরনের ডেটাগুলোকে আমরা কি বলবো, ডেট এন্ড টাইমের আন্ডারে পড়বো। হ্যাঁ, ডেট এন্ড টাইম একসাথেই আসবে, এটা আলাদা করে আসার দরকার নাই, বা ডেট নামে কিছু আসবে না। ডেট এন্ড টাইম এক্স্যাক্টলি একসাথেই আসবে। এর মধ্যে দুইটা সে সাপোর্ট করে, সে তারিখও সাপোর্ট করে এবং সে সময় সাপোর্ট করে। এখন কথা হলো স্যার, ডেট এন্ড টাইম, ডেটটা তো ক্লিয়ার, এখন টাইমটা কি হতে পারে। আমরা এক্স্যাক্টলি টাইমটা হতে পারে আমাদের এক্সামের পরীক্ষা শুরু কয়টা, স্যার পরীক্ষা শুরু 10টা হতে পারে, 9টা হতে পারে। এই যে আমরা যে অ্যান্সারটা দিচ্ছি 9 AM দিচ্ছি, বা সকাল 9টা হতে পারে। এই যে এক্সাম্পলগুলো হলো আমাদের কার আন্ডারে পড়বে, এটা আমাদের পড়বে যে সময়ের আন্ডারে পড়বে। যেমন যদি আমরা ধরি, মনে করি কোনো এমপ্লয় বা কোনো চাকরিজীবী মানুষ তার নতুন জবে আজকে চলে যাবে, এবং সে জবে কি করবে, জবে সে আজকে জয়েন করবে। তাহলে যেদিন থেকে জয়েন করবে সেই ডেটটাকে আমরা বলবো জয়েনিং ডেট। হ্যাঁ, এক্স্যাক্টলি জয়েনিং ডেটটা নিয়ে আমরা যখন কাজ করব, সেই জয়েনিং ডেটটাও কার আন্ডারে পড়বে, এই ডেট এন্ড টাইমের আন্ডারে পড়বে। যেমন জয়েনিং ডেটটা এটার আন্ডারে পড়বে ডেট এন্ড টাইম। যেমন আমরা দিলাম 2/2/2020, সে ফেব্রুয়ারি 2 তারিখ জয়েন করলো। ওকে, তারপর আমরা চলে যাচ্ছি যে সময় আন্ডারে কোনটা যাচ্ছে, সময়। এখন সে মনে করি আমাদের ক্লাস টাইমটা বা পরীক্ষা এক্সাম টাইম শুরু কখন, তখন আমরা কাজ করব, এখানে লিখলাম এক্সাম স্টার্ট, দিয়ে এখানে দিয়ে দিলাম 10:00 AM। এই যে আমি যে এই টাইপের ভ্যালুগুলো দিচ্ছি, এই ভ্যালুগুলোকে আমরা বলবো স্টার্ট বা সময় জাতীয় ডেটা টাইপগুলো। আচ্ছা, তাহলে আমরা এটা তো বুঝতে পারলাম যে ডেট এন্ড টাইমের আন্ডারে মানে কিছু কমন ফিল্ডের এক্সাম্পলগুলো হতে পারে। আমরা দিতে পারি এক্সাম স্টার্ট টাইম, এটা হতে পারে এক্সাম এন্ড টাইম হতে পারে। ঠিক আছে, আর কি হতে পারে আমাদের, হতে পারে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ হতে পারে, জয়েনিং ডেট হতে পারে। তার মানে তারিখ এবং সময় ভ্যালু নিয়ে যেগুলো কাজ করবে, সেই ফিল্ডগুলো হলো আমাদের ডেট এন্ড টাইমের আউটপুট।
ওকে, আমরা যেহেতু আমরা এরপরে আজকে আমরা অলরেডি তো আমরা জানি আজকে আমাদের যেটা চলতেছে সেটা হলো লেকচার 2 চলতেছে আমাদের। লেকচার 2 এর মধ্যে আমরা একটু অনেকগুলো পার্ট এটাকে ভাগ করেছি। প্রথম পার্টের মধ্যে আমরা অলরেডি অনেক কিছু নিয়ে আলোচনা করেছি এবং একটা জিনিস তোমরা একটু মনে হয় বুঝতে পেরেছো, আমি পুরো ডেটা টাইপটাকে ডিটেলস আলোচনা করতেছি। ডেটা টাইপটাকে ডিটেলস আলোচনা করলে কেন ডিটেলস আলোচনা করতেছি, প্রথম একটা কজটা বলি, এখান থেকে আমাদের বোর্ডের কোশ্চেন আছে, তাই আমরা এখানে দ্বাদশ শ্রেণী বলি অথবা আমরা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট বলি বা যারা পরীক্ষার্থী তাদের সবার জন্য আমাদের এটা হেল্পফুল হবে। কারণ হলো এখান থেকে কোশ্চেন অবশ্যই দেয় ঢাকা বোর্ড বা বিভিন্ন বোর্ডগুলো। সো এই জন্য আমরা ডিটেলস আলোচনা করতেছি। ডিটেলস আলোচনা করার জন্য এগুলো অনেকগুলো পার্টে আমরা ভাগ করে নিয়েছি। যেমন অলরেডি আমাদের লেকচার 2 এর পার্ট 1 শেষ হলো, এখন আমরা লেকচার 2 এর পার্ট 2 শুরু করব। তাহলে আমরা শুরু করি। অলরেডি আমরা 4টা ডেটা টাইপ নিয়ে কথা বলে ফেলেছি, ডিটেলস ভাবে খুব সুন্দর করে আমরা জানতে পেরেছি। তারপরে চলে আসি কারেন্সি নিয়ে কথা বলি। কারেন্সি নিয়ে এবং নাম্বারের মধ্যে কিছু কনফ্লিক্ট হতে পারে, এগুলো যেন না হয় সবগুলো আমরা শিখবো। কারেন্সি আসলে কেন ইউজ করা হয়, আমরা আগেই বলি কারেন্সি ইউজ করা হয় মুদ্রা জাতীয় বা টাকা পয়সা সংক্রান্ত ডেটাগুলোকে নিয়ে যখন কাজ করব তখন আমরা কি ইউজ করব, কারেন্সি। এই কারেন্সি ফিল্ডের মধ্যে আমরা বিভিন্ন ধরনের মুদ্রা জাতীয় যে সংকেতগুলো বা প্রতীকগুলো ব্যবহার করতে পারি অথবা ব্যবহার ছাড়াও নাও করতে পারি। তবে আমাদের কারেন্সিটা ইউজ করা হয় শুধুমাত্র মুদ্রা জাতীয় বা টাকা পয়সা টাইপের হিসাব করার জন্য। যেমন হতে পারে কারেন্সির মধ্যে হতে পারে আমাদের স্যালারি। স্যালারি হতে পারে, স্যালারি বলতে হলে আমরা যখন কাউকে কোনো ধরনের বেতন দেই বা কোনো ধরনের বেতন আমরা বিভিন্ন থেকে পাই, ব্যাংক থেকে পাই বা দেশের বাইরে থেকে কোনো ধরনের আউটসোর্সিং এ পেমেন্টটা পাচ্ছি আমরা, এই পেমেন্টটা ডেটা টাইপটা কি হবে, কারেন্সি। কারণ দেশের বাইরে যখন এটা থাকে তখন এটাকে ডলার থাকে, ডলারটাকে কনভার্ট করে আমরা টাকাতে এটা কনভার্ট করি, তারপর এইটা আমি রিসিভ করি। তাহলে এখানে যদি এটা নাম্বার জাতীয় ডেটা টাইপ হতো তাহলে এইভাবে কনভার্ট করা যেত না। তাই টাকা পয়সা এবং মুদ্রা জাতীয় হিসাব করার জন্য নাম্বার না আমরা ইউজ করব কি, কারেন্সি। তাহলে কারেন্সির মধ্যে একটা এক্সাম্পল হলো আমাদের স্যালারি। তাহলে আমরা দেখতে পারি স্যালারি ফিল্ডের আন্ডারে কি কি থাকতে পারে। স্যালারি ফিল্ডের আন্ডারে হতে পারে 15,000 টাকা। 15,000 টাকা এটা স্যালারি আন্ডারে হতে পারে, বা অনেক সময় হতে পারে টিউশন ফি। কত হতে পারে টিউশন ফি, আমরা ধরে নিচ্ছি 1200 টাকা। এটাও এক ধরনের কি হতে পারে, আমাদের স্যালারি বা মুদ্রা জাতীয় ডেটা হতে পারে। তাহলে মুদ্রা জাতীয় ডেটাগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আমরা এখানে কারেন্সি ইউজ করব। আর এই কারেন্সিটা কতটুকু জায়গা নেবে, 8 বাইট। 8 বাইট বলতে 8টা 64 বিটে একটা ঘরের জন্য সে কম্পিউটারে জায়গা নেবে যেখানে আমরা এই ভ্যালুটাকে রাখতে পারি। ওকে, তাহলে আমরা কারেন্সিটাকে আমরা অফ করি, কারেন্সি আমাদের শেষ হয়ে গেল। তারপর চলে আসি অটো নাম্বার। এখানেও কনফিউশন চলে আসে, নাম্বার, অটো নাম্বার আর হলো কারেন্সি, এই তিনটা সবসময় কি করে, কনফ্লিক্ট করে বা ঝামেলা হচ্ছে বা আমরা কনফিউশন থাকি যে কোনটা কখন হবে। তাহলে এটা নিয়ে আমরা তিনটা নিয়ে আমরা আলোচনা করব খুব সুন্দর করে, যেন সমস্যা না হয়। অটো নাম্বার আর নাম্বার নিয়ে কথা বলি, তার আগে অটো নাম্বারটা নিয়ে একটু কাজ করি। অটো নাম্বার হলো স্বয়ংক্রিয় কোনো ধরনের সংখ্যা যখন এটা অটোমেটিক জেনারেট করা হয়। তার মানে হচ্ছে আমরা যখন ডেটাবেজে কোনো রেকর্ড ক্রিয়েট করি বা নতুন নতুন রেকর্ড স্টুডেন্ট আসতেছে তখন তাকে কষ্ট করে আমাকে কাউন্ট করতে হবে না 1 2 3 4 5। ডেটাবেজে একটা সুবিধা আছে, সেটা হলো অটো নাম্বার। এটা অটো নাম্বার হলে এটা অটোমেটিক ইনক্রিমেন্ট হচ্ছে বা অটোমেটিক এটা বসে যাবে, 1 2 3 4 করে ক্রমান্বয়ে বসে যাবে। এই ফিল্ডটাকে আমাদের কষ্ট করে ম্যানুয়ালি দিতে হবে না। ম্যানুয়ালি বলতে যেমন আমি এখানে 15,000 লিখতে পারি বা 1200 লিখতে পারি, এভাবে লেখা লাগবে না, এটা অটোমেটিক জেনারেট হবে। তাই এটাকে আমরা কি বলবো, অটো নাম্বার বলবো। তাহলে আমরা এটা দেখে রাখি, নাম্বার, অটো নাম্বার আর কি কারেন্সির মধ্যে। অলরেডি কারেন্সি বুঝলাম, এখানে কি থাকবে, এটা কি হবে, আমাদের মুদ্রা জাতীয় ডেটাগুলো হবে যেখানে টাকাও থাকতে পারে, পয়সাও থাকতে পারে, টাকা আলাদা থাকতে পারে, বাট এইখানে অবশ্যই কি থাকতে হবে, মুদ্রা নিয়ে কাজ করার অবশ্যই আমাদের অপশন থাকতে হবে। তারপর চলে আসি রোল। রোলটা হতে পারে, এই রোলটা কি হতে পারে, আমাদের নাম্বার হতে পারে, যেমন 2, অথবা এরপরে একটা রোল হতে পারে 3 হতে পারে, অথবা এটা হতে পারে কি 5 হতে পারে। আমরা মনে করো দুইজন স্টুডেন্ট ভর্তি হলো, একজনের রোল 2, একজনের রোল 3, আবার আরেকজন ভর্তি হলো, তার রোল কত আসবে, হ্যাঁ এক্স্যাক্টলি 4 আসবে। তাহলে এখন যদি 3 চলে যায় তার মানে 3 এর জায়গাতে কিন্তু আর কেউ নেবে না, তার মানে কি হলো 2 এর পর 4 হলো, তাহলে 3 কোথায় গেল, 3টা না থাকার কারণে আমরা ক্রমান্বয়টা মেনটেন করতে পারছি না। তাই রোলটাকে নরমালি কিসে রাখা হয়, নাম্বারে রাখা হয়। বাট আমরা যখন
সিরিয়াল নাম্বার নিয়ে কাজ করি। সিরিয়াল নং, ক্লাসে কয়জন আছে, এখন এখানে কয়জন উপস্থিতি আছে, এটাকে আমরা কাউন্ট করি। কাউন্ট করার সময় কোনো সময় গ্যাপ দিচ্ছি না, আমরা অটোমেটিক যাচ্ছি 1 2 3 4 5 6 করে। তাহলে এই যে এটা হলো আমাদের অটো নাম্বার। তাহলে নাম্বার এবং অটো নাম্বারের মধ্যে পার্থক্য আছে। এরপর আবার হতে পারে কি, নাম্বারের মধ্যে আবার হতে পারে কি, মোবাইল নাম্বারটা হতে পারে, মোবাইল নাম্বারটা নাম্বারে অন্তর্ভুক্ত হতে পারে, ঠিক আছে। সিরিয়াল নাম্বারটার মধ্যে আবার কিন্তু অনেক সময় নাও হতে পারে। ন্যাশনাল আইডি এটাও নাম্বারের মধ্যে হতে পারে। এখন ক্রমান্বয়ে যে ডেটাগুলো অটোমেটিক বসবে সেগুলোই আমরা কি বলতে পারি, একমাত্র অটো নাম্বার বলতে পারি। তাই সিরিয়াল নাম্বার এবং আমাদের আইডি নাম্বার আর ইটিসি এগুলো কার আন্ডারে পড়বে, আমাদের অটো নাম্বারের মধ্যে পড়ে যাবে। ওকে, তাহলে আমরা অটো নাম্বারটা, এখানে অটো নাম্বার কতটুকু শো করে, 4 বাই, তার মানে 4 4 16, 16টা বিট বা 16টা ঘর আমার লাগবে। যেমন এটা এক্সাম্পল তো আমরা অলরেডি লিখেই নিয়েছি। অটো নাম্বারে হতে পারে, সিরিয়াল নং হতে পারে, আইডি নং হতে পারে, ইটিসি এগুলো হলো তার এক্সাম্পল। তারপর চলে আসি আমাদের লজিক্যাল ডেটা। লজিক্যাল ডেটা মানে হলো যে সকল ফিল্ডের অ্যান্সারে আমরা ইয়েস বা নো এছাড়া অন্য কোনো অ্যান্সার দিতে পারবো না, সেগুলোকে আমরা কি বলবো, লজিক্যাল ডেটা বলবো। যেমন কিরকম হতে পারে, আমাদের লজিক্যাল ডেটার মধ্যে হতে পারে এরকম যে আজকে আমি কলেজে গিয়েছি নাকি যাইনি। আজকে যদি বলো তুমি কলেজে গিয়েছো, তার অ্যান্সারটা কি হতে পারে, হ্যাঁ স্যার আমি গিয়েছি, না স্যার আমি যাইনি। হ্যাঁ, দেখা যাচ্ছে হ্যাঁ বা না এই দুইটার মধ্যে সীমাবদ্ধ। এই ইয়েস এবং নো নিয়ে যখন আমরা কাজ করব বা ইয়েস আর নো ডেটা নিয়ে যখন আমরা কাজ করব, সেই ফিল্ডটাকে আমরা কি বলবো, লজিক্যাল বলবো। যেমন একটু আগে আমরা বললাম কি ধরনের হতে পারে, আমাদের অ্যাটেন্ডেন্স হতে পারে, অ্যাটেন্ডেন্স হতে পারে। ও উপস্থিত থাকলে ইয়েস, আর না থাকলে কি আসবে, নো থাকবে। তাহলে এই অ্যাটেন্ডেন্সটা কার আন্ডারে পড়বে, আমাদের অ্যাটেন্ডেন্স অটো, আমাদের ইয়েস এবং নো এর মধ্যে। এখানে আরেকটা অপশন বলতে পারে, অনেক সময় বলতে পারে তুমি কি টাকা পরিশোধ করেছো, তার অ্যান্সারটা হাও হতে পারে, নাও হতে পারে। এই হা বা না, এখানে অন্য কোনো আমরা অ্যান্সার খুঁজে পাচ্ছি না, তাই হা না নিয়ে আমরা কাজ করার জন্য অবশ্যই কি লাগবে, আমরা লজিক্যাল বা ইয়েস ডেটা টাইপ নিয়ে কাজ করব। তাহলে এটার এক্সাম্পল হতে পারে কি, এটার এক্সাম্পল হতে পারে পেইড বা পেমেন্ট করেছো নাকি, বা তুমি এখানকার স্টুডেন্ট নাকি। আচ্ছা, আবার বলতে পারে তুমি কি বিজ্ঞান গ্রুপের স্টুডেন্ট, তখন সে অ্যান্সারে কি বলতে পারে, হাও বলতে পারে, নাও বলতে পারে। এগুলোকে আমরা বলবো কি, লজিক্যাল ডেটা নিয়ে বলবো। তাহলে লজিক্যালটা আমরা নিয়ে কাজ করি। লজিক্যালটা আমরা অলরেডি শেষ করলাম। তারপরে চলে যাচ্ছি আমরা ওএলই মধ্যে চলে যাই। ওএলই, অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। এর মানে কি, এর মানে হচ্ছে আমরা যখন ডেটাবেজে অনেকগুলো ডেটা নিয়ে কথা বললাম, বিভিন্ন ধরনের ইনপুট ভ্যালু নিয়ে কাজ করলাম, বাট এখানে আমরা ইনপুট দিতে পারি, যেমন নাম লিখতে পারি, এরপর রোল লিখতে পারি, ঠিকানা লিখতে পারি, ডেট অ্যান্ড টাইম দিতে পারি, কারেন্সি টাকা পয়সা পরিমাণও দিতে পারি, অ্যাডমিশন ফি এর কথাও লিখতে পারি। এবং এটা অটোমেটিক জেনারেট, আমরা অটোমেটিক ট্র্যাকিং নাম্বার যেমন এখন থেকে ভর্তির সময় আমরা ট্র্যাকিং নাম্বারটা নিয়ে আমরা কাজ করতে পারি, এটা অটোমেটিক জেনারেট হচ্ছে আমাদের। আবার যদি বলা হয় ট্রানজ্যাকশন আইডিটা কোনটার মধ্যে পড়ে যায়, ট্রানজ্যাকশন আইডিটাও কার মধ্যে পড়বে, নাম্বার অটো নাম্বারের মধ্যেই পড়ে যাবে। বাট এখানে কিন্তু একটা কথা আছে, ট্রানজ্যাকশন আইডিটা অনেক সময় টেক্সট দিয়েও তৈরি হতে পারে। তাহলে এখন আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, আমরা একটু কমপ্লেক্স না করি। তাহলে এরপর আমরা ওএলইর মধ্যে চলে যাই। ওএলই আসলে কাজটা কি, আমরা যখন কম্পিউটারে আমরা জানি বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে নিয়ে কাজ করে, যেমন হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড কেন ইউজ করা হয় আমরা অলরেডি জানি, ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, মানে ওয়ার্ড নিয়ে কাজ করার জন্য, টেক্সট নিয়ে কাজ করার জন্য, লেখা জাতীয়। আবার হলো স্প্রেডশিট অ্যানালাইসিস বা এক্সেল বলি আমরা, এটা কেন ইউজ করা, বিভিন্ন ধরনের হিসাব নিকাশ করার জন্য। আবার মাইক্রোসফট এক্সেস হতে পারে, সেটা হলো ডেটাবেজের জন্য। তাহলে এই যে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যারের আন্ডারে যে ফাইলগুলো, এই ফাইলগুলোকে নিয়ে যখন আমরা ডেটাবেজে রাখবো, তখন সেটা ডেটা টাইপ কোনটার মধ্যে পড়বে, ওএলই অবজেক্টের মধ্যে হতে পারে। যেমন ছবি, ছবি কিসের মধ্যে হতে পারে, পিকচার। পিকচার অবশ্যই যে কোনো ধরনের ইমেজ ভিউয়ার, ফটোশপ নিয়ে আমরা কি করতে পারি, এটাকে এডিটিং করতে পারি। সিমিলারলি সো এটা ডেটাবেজের কোনো ধরনের সফটওয়্যারের মধ্যে পড়ে না, তাই এটাকে যখন আমরা লিঙ্ক করব তখন ওই সফটওয়্যারের আন্ডারে করতে হবে, যে ইমেজ ভিউয়ার আন্ডারে। যেহেতু আমরা এটা আউটসাইড একটা সফটওয়্যারের আন্ডারে হবে, তাই এই টাইপের ডেটাগুলোকে আমরা কার মধ্যে রাখবো, ওএলইর মধ্যে রাখবো। তাহলে ওএলই এক্সাম্পলগুলোর মধ্যে কি হতে পারে, এখানে হতে পারে পিকচার হতে পারে, পিকচার হতে পারে, সিভি হতে পারে, বায়োডাটা হতে পারে। এগুলো সব কিছুর মধ্যে হবে, ওএলইর মধ্যে হবে। তাহলে আমরা একটু দেখে নিই ওএলইর মধ্যে এক্সাম্পলগুলোর মধ্যে কি কি হতে পারে। যেমন আমাদের যদি বলা হয় পিকচার,
যেমন কয়দিন পরে আমাদের কি শুরু হবে, আমাদের এইচএসসি অ্যাডমিশন শুরু হবে। অ্যাডমিশন শুরু হওয়ার সবসময় লিখে থাকবে যে এত এমবি বা এত কেবি বা এত পিক্সেলের মধ্যে ছবিকে আমাকে কি করতে হবে, অনলাইনে আপলোড করতে হবে। এই যে 10 কেবি, 20 কেবি, 15 কেবি, এরকম করে আমাদের সর্বোচ্চ কত হবে, কোনো কোনো বইয়ে 1 গিগাবাইটও থাকতে পারে, কোনো কোনো বইয়ে 2 গিগাবাইট থাকতে পারে। আমরা যে কোনোটা ইউজ করতে পারি, এটা কোনো সমস্যা নেই, বাট সর্বোচ্চ 1 বা 2 গিগাবাইটই এটা যাবে। তাহলে পিকচারটার মধ্যে যে কোনো ধরনের কি থাকবে, পিকচার ফাইলটা থাকতে পারে। যে কোনো পিকচার হবে, এটা 19 কেবি যদি ধরি, 19 কেবি বা কিলোবাইট হতে পারে বা এমবি হতে পারে, এগুলো নিয়ে আমরা কাজ করবো। তাহলে এই ফাইলটা হতে পিকচার হতে পারে বা হতে পারে সিবি। মনে করি এ নামে একটা স্টুডেন্ট, তার সিবিটা হলো ডিওসি, ডকুমেন্ট ফাইল। ডিওসি হতে পারে আমাদের একটা ফরম্যাট হতে পারে, বা ডিওসিএক্স, এটা একটা ফরম্যাট হতে পারে। তাহলে এগুলো আমরা নর্মালি বলি কি মাইক্রোসফট বা টেক্সট এডিটিং টাইপের সফটওয়্যারের ফরম্যাটগুলো। তাহলে এই দুইটা যখন আমাদের অন্য কোনো সফটওয়্যারের আন্ডারে, তো এগুলো যখন আমরা ডেটাবেসে রাখবো, আমাদের বিভিন্ন ধরনের ডেটাগুলোকে এন্ট্রি করার জন্য, ফাইলগুলোকে সম্পর্কযুক্ত করার জন্য, তখন আমাদের এগুলো ডেটাটা কি হতে পারবে, ওএলই দিতে হবে। আর ওএলই দিলে এগুলো ওটা কি করবে, ডেটাবেসে স্টোর করবে এবং পরবর্তী দিনে কাজ করতে পারি। তাহলে এই হলো আমাদের ওএলই। ওএলই মানে হলো অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড এমবেডিং। তার মানে ওএলইতে আমরা কি কি রাখতে পারি, ছবি, ফাইল, অ্যাটাচমেন্ট, বিভিন্ন ধরনের আমাদের ডকুমেন্টগুলো বা ফাইলগুলো, যে ফাইলগুলো অন্য সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়, সেই সফটওয়্যারকে আমরা লিঙ্ক করার জন্য ওএলই অবজেক্ট আমরা ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা অলরেডি ওএলইটা শেষ করলাম। এখন আমরা পরবর্তী ডেটা টাইপে চলে যাই, সেটার নাম হলো হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্ক মানে আমরা তো অলরেডি জানি, বা চ্যাপ্টার 4 থেকে চলে এসেছি আমরা অলরেডি। এখন যে চ্যাপ্টার, সেটা চ্যাপ্টার 6। তাই হাইপারলিঙ্ক অনুযায়ী আমরা টুকটাক এটার উপরে জানবো। হাইপারলিঙ্ক আমরা কি ইউজ করি, আমরা ওয়েব পেজের সাথে রিলেটেড যে অ্যাড্রেসটা বা ঠিকানাটা, সেটা নিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এক্স্যাক্টলি সেইটাই, যে হাইপারলিঙ্ক বলতে বা হাইপারলিঙ্ক ডেটা টাইপটা ইউজ করা হচ্ছে এটার জন্য, যখন আমাদের ডেটাবেজে যে আমাদের টেবিলের আন্ডারে যে ফিল্ডটা, সেই ফিল্ডের ডেটাগুলো যখন ওয়েব পেজ রিলেটেড বা ওয়েব পেজের সাথে সম্পর্কযুক্ত হয়, বা ওয়েব পেজের ঠিকানা দিয়ে আমরা কাজ করতে পারি, তখন আমরা কি ইউজ করব, হাইপারলিঙ্ক ইউজ করতে পারি। তাহলে হাইপারলিঙ্কের মধ্যে হতে পারে আমাদের ইমেল হতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, আবার হতে পারে ওয়েবসাইটের নেম হতে পারে, ইটিসি হতে পারে। যেমন আমরা এখানে দিলাম ইমেল, ইমেল নামে একটা ফিল্ডের নেম দিলাম। এখানে যে কোনো ধরনের আমরা ইমেল দিতে পারি। আমরা দিলাম bbggc@gmail.com। তাহলে এই যে আমরা যে ইমেল অ্যাড্রেসটা লিখলাম, এই ইমেল অ্যাড্রেসটা হলো আমাদের হাইপারলিঙ্ক টাইপের ডেটা। তাহলে এই ডেটাটা রাখার জন্য যে ফিল্ডটা, সেটা হলো ইমেল। এর আন্ডারে যতগুলো হোক না কেন, সবগুলো আমাদের কি হবে, হাইপারলিঙ্ক ডেটা টাইপের আন্ডারেই হতে হবে। তাহলে এইটার জন্য অলরেডি আমরা অলরেডি জানি যে ওয়েব পেজের অ্যাড্রেসে কয়টি অংশ থাকে, 3টি অংশ থাকে। প্রোটোকল নেম, হোস্ট বা ডোমেন নেম, আর একটা হলো ফাইল নেম। এটা একটু বড় হতে পারে, বড় হলে এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে কাজ করতে পারি, 5টা অংশ থাকতে পারে, বা এখানে পাথও থাকতে পারে, 5টা অংশ থাকে নর্মালি। এখন আমরা কাজ করি, তাহলে এখানে যখন আমরা ডিসক্রাইব করব, তখন আমরা যদি আইপি রিলেটেড নিয়ে কথা বলি, আইপিটা 4টা অংশ থাকতে পারে আমাদের। 2টা হলো তার হোস্ট আইডি, আর 2টা কি আমাদের নেটওয়ার্ক আইডি হতে পারে। এই টোটাল 4টা। তাহলে এই অনুযায়ী আমাদের কিছু কিছু বইয়ে এখানে আমরা 2048টা প্রতিটা অংশে বর্ণ পাবো, অথবা আমরা এখানে 8192টি ক্যারেক্টার নিয়েও কি করতে পারি, এই হাইপারলিঙ্কের নামটাতে তৈরি করতে পারি। তাহলে আমরা এই দুটি মনে রাখবো, 2048টা হলে প্রতিটা অংশে থাকবে আমাদের, প্রতিটা অংশে। এখানে 3টা অংশ নিয়ে আমরা কাজ করতে পারি, 4টা নিয়েও কাজ করতে পারি। আবার কিছু কিছু জায়গায় আমাদের 4টা অংশ বলতে আমরা বোঝাচ্ছি 8192টা ক্যারেক্টারই হবে। এখানে যদি বলা হয় কোনটা আমাদের পারফেক্টলি ইউজ করতে পারি, আমরা 8192টা আমরা ইউজ করতে পারি পারফেক্টলি, কারণ এখানে আমাদের আইপি অনুযায়ী আমরা এটা ভাগ করতে পারি, বা ওয়েব পেজে অ্যাড্রেস অনুযায়ী এটাকে ভাগ করতে পারি। তাহলে সর্বোচ্চ কত, 8192টা বর্ণ বা ক্যারেক্টার নিয়ে আমরা কি করতে পারি, হাইপারলিঙ্ক ডেটা টাইপটাকে ডিক্লেয়ার করতে পারি সর্বোচ্চ। তারপর চলে আসে অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্ট আর ওএলই দুইটাই প্রায় সেম টাইপের, বাট ওএলই থেকে অ্যাটাচমেন্টটা খুব ইজি, কারণ অ্যাটাচমেন্টটাকে এডিট করা যায়। এডিট করে নিয়ে আমরা কাজ করতে পারি, বিভিন্ন ধরনের জিপ নিয়ে কাজ করতে পারি। সো আমরা এটাকে ইজি কাজ করতে পারি। তো অ্যাটাচমেন্টটা আগের মতোই হবে। কীরকম হবে আগের মতো, আগের মতো বলতে বোঝাচ্ছে এখানে পিকচার থাকতে পারে, গ্রাফ থাকতে পারে, মাইক্রোসফট ওয়ার্ড থাকতে পারে, মাইক্রোসফট এক্সেল থাকতে পারে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থাকতে পারে। তার মানে হলো অন্য কোনো সফটওয়্যারে যে ফাইলগুলো, সেগুলো ফাইলকে অ্যাটাচমেন্ট আমরা লিঙ্ক করতে
করতে পারি। আর এই অ্যাটাচমেন্টটা ওই আগের মতোই আমাদের ওয়েলির মতোই সে জায়গা নেয়, সর্বোচ্চ 1 বা 2 বাইট জায়গা নিতে পারে। যেমন এখানে যে এক্সাম্পল হতে পারে, আমরা এখানে দিতে পারি যে কোনো, আমরা হতে পারি ফাইল দিতে পারি, অথবা দিতে পারি আর একটু ইজি করে দিই, এখানে দিলাম ভিডিও নিয়ে আমরা যখন কথা বলবো, যদি হয় তার কোনো ভিডিও বা তার কোনো ডকুমেন্টারি বা ইন্টারভিউ, তখন এটা হতে, যেমন আমি যদি ধরে নিই ভিডিও বি নিয়ে একটা নাম দিব, এক্সিকিউশন একটা নাম, এবং তার ফরম্যাটটা হবে অবশ্যই কি হবে .mp4। তাহলে এই যে ভিডিও টাইপের ফাইলটা রাখার জন্য আমরা কি করব, অ্যাটাচমেন্টটা ব্যবহার করতে পারি, বা আমরা ওয়েল ইউজ করতে হবে। অ্যাটাচমেন্টটা ওয়েলের থেকে বেশি ফ্লেক্সিবল ইউজ করা যাচ্ছে, এবং নতুন ডেটাবেজের আন্ডারে এটার এত সুবিধার জন্য অ্যাটাচমেন্টটা অ্যাড করা হয়েছে। আমরা অ্যাটাচমেন্টটা নতুন ডেটাবেজে পাবো, কোনো ধরনের সমস্যা নেই। ওয়েলেও পাবো, অ্যাটাচমেন্টটা ইউজ করাটা বেশি ইজি। তারপর চলে আসি ক্যালকুলেট নিয়ে আমরা কাজ করি। তাহলে এখানে আমরা এক্সাম্পলে তো অলরেডি দিয়ে দিয়েছি ভিডিও ফাইল। ক্যালকুলেট ইউজ করা হয় কেন, আমরা যখন কাজ করি, যে আমরা অনলাইনে যখন রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করি, তখন দেখা যায় ফেসবুক বলি, কোনো ধরনের ইমেল অ্যাড্রেস বা জিমেলের সাইট ধরি, বা কোনো ওয়েবসাইট আন্ডারে যখন আমরা লগ ইন করি বা রেজিস্টার করার কথা বলছি, তখন আমরা দেখবো কি নামের দুইটা অংশ থাকে, একটা হলো ফার্স্ট নেম আর একটা হলো আমাদের লাস্ট নেম। আবার অনেক সময় দেখা যায় ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, তিনটা অংশ থাকে। বাট এই তিনটা অংশ আমরা লিখি, যেমন খুব সুন্দর করে এখানে যদি আমরা যে কোনো এক্সাম্পল দিতে পারি, মনে করি এখানে মারুফা আফরিন, একজন স্টুডেন্টকে আমরা ধরি, মারুফা আফরিন নামে একজন আছে আমাদের, মারুফা আফরিন। তাহলে এখানে দেখা যাচ্ছে তার নামে কয়টি অংশ, দুটি অংশ, একটা হলো ফার্স্ট নেম আর একটা কি সেকেন্ড নেম। বাট এটা যখন আমাদের রিপ্রেজেন্ট করবে, তখন আমাদের কি করে, এটাকে একসাথে রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ক্যালকুলেট মানে হচ্ছে যখন দুইটা ফিল্ডকে জয়েন করবে, দুই বা ততোধিক ফিল্ডকে আমরা জয়েন করবো, তখন আমরা কি ইউজ করব, ক্যালকুলেটটা ইউজ করতে পারি। যেমন আমরা এখানে নাম ধরতে পারি, নেম নিয়ে কাজ করতে পারি, বা ফার্স্ট নেম সেকেন্ড নেম নিয়ে কাজ করতে পারি, ফার্স্ট নেম লাস্ট নেম নিয়ে কাজ করতে পারি, ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম নিয়েও কাজ করতে পারি। এই সবগুলো ক্যালকুলেটেড আন্ডারে পড়ে যাবে। তাহলে এই ডেটা টাইপের কাজ হলো আমরা কি করব, একাধিক ফিল্ডগুলোকে জয়েন করার জন্য কি ইউজ করব, ক্যালকুলেটেডটা ইউজ করব। তারপর চলে আসি সবার শেষে, আচ্ছা এটা হলো আমাদের লুকআপ উইজার্ড। এখানে আমরা সবসময় একটা কথা বলেছি যে এখানে আমরা ডেটাগুলোকে এন্ট্রি করি, বাট এই দুই ক্ষেত্রে আমরা এন্ট্রি করি না। এই দুই ক্ষেত্রে আমরা এন্ট্রি করার ধরনটা একটু আলাদা, এখানে আমরা লিখি না, এখানে আমরা কি করে দিই, লিঙ্ক করে দিই সরাসরি যেন ইউজ করতে পারি। তাহলে বাট এটাও কিন্তু আমরা লিখে নিচ্ছি যে আমরা টাইপ করে লিখতে হবে বা আমরা এন্ট্রি করতে হবে, বাট এখানে আমরা অ্যাটাচমেন্টগুলো অ্যাটাচ করে দিচ্ছি, এখানে আমরা কোনো কাজ নেই, জাস্ট ইনক্লুড করে দেওয়া, যুক্ত করে দিচ্ছি। লুকআপ উইজার্ডটা হলো আমরা ডেটাগুলোকে এন্ট্রি করা দরকার নেই, এটা এন্ট্রি করা দরকার নেই। তাহলে ডেটাগুলো কিভাবে পাবো, আমাদের অলরেডি অন্য কোনো ডেটাবেজের টেবিলে যদি ডেটাগুলো আগে থেকে মেক করা থাকে, সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। আর এটা করার জন্য আমরা কি ইউজ করব, লুকআপ উইজার্ড ইউজ করব। তাহলে এটা সুবিধা কি হচ্ছে, সুবিধাটা অবশ্যই জানতে হবে। লুকআপ উইজার্ড কেন ইউজ করা হয়, কারণ হচ্ছে অলরেডি যদি আমার ইনফরমেশন, যেমন আমি একটু ইজি করে বলি, যেমন আমাদের এইচসির প্রতিটা স্টুডেন্টের ইনফরমেশনগুলো ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে কিন্তু অলরেডি এন্ট্রি করা আছে। তাই যখন আমাদের রেজাল্টগুলোকে পাবলিশ করা হয়, তখন এই রোল কলেজ রেজিস্ট্রেশন নাম্বারের আন্ডারে কিন্তু পাবলিশটা করা হচ্ছে। তাহলে অলরেডি কিন্তু আগে থেকে যেগুলো ডেটাগুলো এন্ট্রি করা আছে, সেগুলোকে নতুন করে আর আমাদের নিয়ে কাজ করা লাগে, আমরা নতুন করে আর এন্ট্রি করা লাগে না, বাট এগুলো নিয়ে আমরা নতুন করে আমরা কোয়েরি করে নিয়ে নিচ্ছি বা অন্য টেবিল থেকে নিয়ে নিচ্ছি। তাহলে এই যে অন্য টেবিল থেকে আগে আমরা নিয়ে নিচ্ছি, এটাকে কষ্ট করে এন্ট্রি করা যাচ্ছে না, তার জন্য আমরা কি ইউজ করব, লুকআপ উইজার্ড ইউজ করব। আর লুকআপ উইজার্ডের মাধ্যমে এটা কতটুকু জায়গা নেই, এটা 4 বাইট জায়গা নেয়। আর আমাদের লুকআপ উইজার্ডের মাধ্যমে আমাদের কি হলো, আজকে আমাদের যে ডেটাবেজের যে ডেটা টাইপ সংক্রান্ত যে আমাদের যে টপিকসটা ছিল, সেটা সম্পূর্ণটা আমরা এখানে শেষ করতে পারি। আর এখান থেকে আমরা মনে রাখবো, এখানে একটু বাড়ির কাজটা আমরা দিয়ে রাখি, এই 12টা ডেটা টাইপের আন্ডারে সংজ্ঞাগুলো আমরা শিখবো, এবং তার আন্ডারে 3টা করে এক্সাম্পলগুলো আমরা সাবমিট করবো, কি কি ফিল্ড হতে পারে বা এটা আন্ডারে কি কি হতে পারে, সেগুলো আমরা, এতটুকু আমাদের বাড়ির কাজ থাকবে। তাহলে আজকের লেকচার আমরা এখানেই শেষ করি। লেকচার 2 তাহলে পর্ব কয়টা হলো, পর্ব হলো 2টা আমাদের, সুন্দর করে দেবো। ফার্স্ট পর্ব পর আমরা সেকেন্ড পর্বটা পাবো খুব সুন্দর করে। তাহলে এখন এগুলো সব ভালো করে শিখবে, এখান থেকে অবশ্যই বোর্ডে কোশ্চেন আসে,
এবং আমাদের কোনো ধরনের কোশ্চেন আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আমরা অনেক ডিটেলস আলোচনা করব, বোর্ডে কোনো কোশ্চেন আমরা সলভ করে এটাকে বুঝিয়ে দিব। তাহলে তোমাদের অনেকক্ষণ ধৈর্য ধরে লেকচার উপভোগ করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নেক্সট ক্লাসে, নেক্সট কোনো টপিকস নিয়ে, কোনো ধরনের টপিকস আমরা আলোচনা করবো খুব সুন্দর করে। এবং আমরা এই লেকচারের শেষে অবশ্যই আমরা কি করব, কম্পিউটারে একটা আমরা ফরম্যাট দিয়ে দিব বা আমরা ডেটা টাইপগুলোর একটা ইমেজ দিয়ে দিব, যেন তোমরা দেখে বুঝতে পারো যে আমাদের এই ধরনের ডেটা টাইপগুলো আমরা কম্পিউটার এক্সাক্ট ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।